গর্ভাবস্থা বা প্রেগনেন্সিতে যদি সুগার ধরা পড়ে অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস যদি ধরা পড়ে সেক্ষেত্রে আপনার এবং আপনার সন্তানের কী কী ক্ষতি হবে সেই নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। কিন্তু যাদের জেস্টেশনাল ডায়াবেটিস অলরেডি ধরা পড়ে গেছে, প্রেগনেন্সিতে সুগার ধরা পড়ে গেছে, তারা যদি সঠিক স্টেপটা সঠিক সময় নেন, উপযুক্ত পদক্ষেপ যদি নেন, তাহলে কিন্তু তারা নিজেকে এবং গর্ভস্থ সন্তানকে অনেক বিপদ এবং ঝুঁকির হাত থেকে রক্ষা করতে পারবে। আজকে আমরা আলোচনা করব জেস্টেশনাল ডায়াবেটিস হলে কি কি স্টেপ নিলে সুস্থ প্রেগনেন্সি, সুস্থ সন্তান এবং নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে। দেখুন, প্রথমেই বলে রাখি, জেস্টেশনাল ডায়াবেটিস হলে এমন নয় যে শুধুমাত্র চিনি আর আলু খাওয়া বন্ধ করে দিলেই সেটা ঠিক হয়ে যাবে। এর প্রধান তিনটে কাজ আছে বা তিনটে ব্যাপার আছে। প্রথমত মেডিকেল ইন্টারভেনশন, দ্বিতীয়ত কার্বোহাইড্রেট এবং স্যাচুরেটেড ফ্যাটের কন্ট্রোল এবং তৃতীয়ত অতিরিক্ত ওজন বাড়তে না দেওয়া। কিভাবে হবে ব্যাপারগুলো? প্রথমত আসি মেডিকেল ইন্টারভেনশন। মেডিকেল ইন্টারভেনশন মানে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ার পরে যদি আপনার সুগার ধরা পড়ে প্রেগন্যান্সিতে, তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। একজন এন্ডোক্রোনোলজিস্টকে বিশেষ করে দেখাতে পারলে খুব ভালো হয়। তিনি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী ওষুধ দিতে পারেন এবং প্রয়োজন হলে ইনসুলিনও দিতে পারেন। কিন্তু এই ওষুধ বা ইনসুলিন কোনোটাই কিন্তু আপনার সন্তান বা আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনাকে এবং আপনার সন্তানকে জেস্টেশনাল ডায়াবেটিস থেকে হওয়া ক্ষতির হাত থেকে রক্ষা করবে। এই ওষুধ বা ইনসুলিন প্রধানত প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাত্রায় নিতে হয়, তাহলে রক্তের শর্করার মাত্রাটা নিয়ন্ত্রিত থাকে। এবার আমরা যেমনি জ্বর হলে জ্বরের ওষুধ খেয়ে ইচ্ছে মতন আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, তেমন এই মেডিকেল ইন্টারভেনশনকে ফলপ্রসূ করার জন্য আমাদেরকে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, যার মধ্যে প্রথমটা হলো মিল টাইম প্ল্যানিং, দ্বিতীয়ত হলো কোয়ান্টিটি অফ ফুড মানে খাবারের পরিমাণ, তৃতীয়ত হলো কোয়ালিটি অফ ফুড বা খাবারের গুণগত মান, এবং চতুর্থত হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শরীরচর্চা। মিল টাইম বা খাবারের যে সময় সেই নিয়ে পাঁচখানা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত, সারাদিনে যে খাবারগুলো খাবেন সেটা 3 ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে খাবার খেতে হবে। দ্বিতীয়ত, অ্যাট এ টাইম বেশি খাওয়া যাবে না। তৃতীয়ত, কোনো মিল স্কিপ করা যাবে না। চতুর্থত, প্রত্যেক দিন একই সময় খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর লাস্ট পয়েন্ট, শোবার আগে একটা হালকা কিছু খাবার নেওয়ার চেষ্টা করবেন, যেমন মাখানা হয়ে গেল, যেমন দুধ হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট, কোয়ালিটি বা গুণগত দিক থেকে খাবার কিভাবে মেনটেন করবেন সেটাতে আসি। আপনি মিল যখন নিচ্ছেন, মানে ডিনার বা লাঞ্চ যখন নিচ্ছেন, আপনার প্লেটটাকে দুটো ভাগে ভাগ করুন বা হাফ হাফ করুন। হাফ পার্টে নন স্টার্চি ফুড থাকবে, আর যে হাফ পার্ট সেটাকেও দুটো ভাগ করুন, অর্থাৎ 1/4 থাকবে স্টার্চি ফুড বা গ্রেন এবং বাকি 1/4 থাকবে লিন প্রোটিন। এবার নন স্টার্চি, স্টার্চি বা গ্রেন এবং লিন প্রোটিনে কি কি আসে সেগুলো বলি। প্রথম বলি, নন স্টার্চি ফুডের মধ্যে পড়ে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, পালং শাক, ঢেঁড়স, বেগুন, যে কোনো প্রকার শাকসবজি, শসা। স্টার্চি ফুডের মধ্যে আমরা যে ভাত বা রুটি খাই সেগুলো পড়ে। আর গ্রেনের মধ্যে পড়ে ভুট্টা, কিনোয়া, ওটস, মিলেট, বার্লি, ডালিয়া, ব্ল্যাক রাইস ইত্যাদি ইত্যাদি। লিন প্রোটিনের ক্ষেত্রে মাছ আর চিকেনটা হচ্ছে সব থেকে ভালো লিন প্রোটিন, কিন্তু সেটা নন ভেজদের ক্ষেত্রে। ভেজদের ক্ষেত্রে ডাল বা কড়াইশুঁটিটা কিন্তু খুব ভালো লিন প্রোটিন। এবার 3 নম্বর পয়েন্টে আসে, যেখানে কোয়ালিটি অফ ফুড মানে ফুড বা খাবারের গুণগত মানের বিচার করা হবে। এক্ষেত্রে 4টে পয়েন্ট মনে রাখা। প্রথমত, ফাইবার রিচ খাবার নিতে হবে। দ্বিতীয়ত, প্রোটিন বেশি নিতে হবে। তৃতীয়ত, শাকসবজি বেশি নিতে হবে। এবং চতুর্থত, গুড ফ্যাটস নিতে হবে। একটু একটু করে এক্সপ্লেন করি। প্রথম হলো ফাইবার রিচ খাবার, মানে এমন খাবার নিতে হবে যাতে ফাইবার বেশি থাকে। সেক্ষেত্রে প্রথমত দানা শস্য, শাকসবজি, ফলমূলে যথেষ্ট ফাইবার থাকে, সেগুলো আপনার সারাদিনে খাবারের মধ্যে বাড়াতে হবে। দ্বিতীয়ত, আপনি যে ভাত রুটি খাচ্ছেন সেখানে ভাত রুটি বা চালের বদলে মিলেট জাতীয় যে খাবার সেগুলো যদি বাড়াতে পারেন তাহলে খুব ভালো হয়, তাতে ফাইবারের পরিমাণটা অনেক বেশি থাকে। পয়েন্ট নাম্বার 3,
আপনি যে রুটিটা খাচ্ছেন সেখানে আটার সঙ্গে যদি ছাতু বা সোয়াবিনের আটাটাকে 4:1 অনুপাতে মিশিয়ে নিয়ে তারপরে সেটাকে রুটি করেন, তাহলে সেটার মধ্যে কিন্তু ফাইবারের পরিমাণ বেড়ে যায়। 2 নম্বর পয়েন্ট যেটা বললাম, প্রোটিন রিচ খাবার খাওয়া। সেখানে মাছ, মাংস, ডিমের অপশান তো ননভেজদের ক্ষেত্রে অপশান থাকছেই। ভেজের ক্ষেত্রে দুধজাত বিভিন্ন দ্রব্য যেমন পনির হয়ে গেল, চিজ হয়ে গেল, দানা শস্য, সোয়াবিন, এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে, সেগুলো অবশ্য করেই নেবেন। তবে দুধের ক্ষেত্রে লো ফ্যাট মিল্ক, টোন্ড বা ডাবল টোন্ড যে মিল্ক, সেগুলোই কিন্তু জিডি বা জেস্টেশনাল ডায়াবেটিসদের ক্ষেত্রে প্রেফারেবল। শাকসবজি খাওয়ার ব্যাপারটা যে বাড়াতে বললাম, সেটা ডেফিনেটলি শাকসবজি খাওয়া বাড়াবেন, কিন্তু কিছু সবজি আছে যেগুলোকে লিমিটেড করতে হয়, যেমন ঢ্যাঁড়স, গাজর, পেঁয়াজ, কুমড়ো, কড়াইশুঁটি। আর কিছু সবজি আছে যেগুলোকে একদমই নেওয়া যায় না, যেমন আলু, ওল, কচু, বিট, রাঙালু। গুড ফ্যাটসের কথা যখন আসছে তখন স্বাভাবিকভাবে নাটস এবং অয়েল সিডসের কথা আসছে, যার মধ্যে তিল, ফ্ল্যাক্সিডস, আখরোট, আমন্ড এবং চীনাবাদাম নেওয়া যায়, কিন্তু সেটা মডারেট কোয়ান্টিটিতে, অর্থাৎ খুব বেশিও না, খুব কমও না। তেলের প্রশ্ন যখন আসছে, সারাদিনে খাবারটা কিন্তু 2 টেবিল স্পুন অয়েলের মধ্যেই সীমাবদ্ধ করতে হবে। এই যে তেলটা, এটা প্রধানত রাইস ব্র্যান অয়েল, সোয়াবিন অয়েল বা বাদাম তেলটা বেস্ট অপশান। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এক্ষেত্রে একদম শেষে বলেছিলাম, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সারাদিনে সাধারণ কাজকর্ম করা ছাড়াও 45 মিনিট কিন্তু আপনাকে শরীরচর্চার মধ্যে রাখতে হবে। আপনি যদি টানা 45 মিনিট শরীরচর্চায় না দিতে পারেন, তাহলে 15 মিনিট করে সারাদিনে 3 বারে ভেঙে নিন, সকাল, বিকেল এবং রাত্রি। এই যে অ্যাক্টিভিটিগুলোর বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলছি, সেখানে হাঁটাহাঁটি করা, মর্নিং ওয়াক, যোগা বা যোগব্যায়াম, প্রাণায়াম এবং প্রেগনেন্সিতে যে যে এক্সারসাইজগুলো করা যায়, আমি সেগুলোর কথা বলছি। এবার এইগুলো ছাড়াও বেশ কিছু রেস্ট্রিকশনস এখানে চলে আসে। হ্যাঁ, সত্যি জেস্টেশনাল ডায়াবেটিসে কিছু রেস্ট্রিকশনস খাবার দাবারের ক্ষেত্রে মেনে চলতে হয়, যেগুলো আমি এর আগে বললাম। সেগুলো ছাড়াও বিশেষ কতগুলো আমি উল্লেখ করতে চাই যেগুলো জেস্টেশনাল ডায়াবেটিসে নেওয়া যায় না, যার মধ্যে প্রথমত আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, যে কোনো প্রকার মিষ্টি, গুড় বা জেলি, জ্যাম এই জাতীয় জিনিস নেওয়া যায় না। দ্বিতীয়ত, যে কোনো ফ্রাইড ফুড, ডিপ ফ্রাইড ফুড, যে কোনো বেকারি আইটেম বা ময়দার খাবার, এগুলো নেওয়া একদমই উচিত নয়। ফলের মধ্যে আম, কলা, সবেদা, আতা, আঙুর, এগুলো একদমই নেওয়া উচিত না। ড্রাই ফ্রুটসের মধ্যে আঞ্জির এবং কিশমিশ একদমই নেবেন না। এছাড়াও যারা নন ভেজিটেরিয়ান, তারা অনেক সময় রেড মিট পছন্দ করেন। রেড মিটের মধ্যে মাটন, বিফ, পর্ক কোনোটাই কিন্তু চলে না। সি ফুডের মধ্যে চিংড়ি এবং কাঁকড়া একদমই অ্যাভয়েড করে চলুন। জেস্টেশনাল ডায়াবেটিসের এই যে প্ল্যানটার কথা আমি কমপ্লিট বললাম এবং এই যে রেস্ট্রিকশনসের কথাগুলো আমি বললাম, এগুলোকে যদি সঠিকভাবে মেনে চলেন এবং মেডিকেল ইন্টারভেনশনটা যদি সঠিকভাবে আপনি নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনি সুস্থ বেবির জন্ম দিতে পারবেন, আপনিও সুস্থ থাকতে পারবেন। এমনকি অনেক ক্ষেত্রে ডেলিভারির পর মায়ের সুগারের সমস্যাটা কমপ্লিটলি কিওর হয়ে যায়, বেবিও সুস্থ থাকে, মাও সুস্থ থাকে।